মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বু জান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, লেঙ্গা মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। গণহত্যাটা ওকে খুব কষ্ট দিচ্ছিল, ওইটা মানতে পারতেছিল না। ও যাবে, আন্দোলনে যাবে। ও বলতো যে একা তো কারো পক্ষে কিছু করা সম্ভব না, সবাই যদি আমরা ঘরে বসে থাকি তাইলে তো হবে না, এগুলা বলতো। আমরা দুইজনেই যাইতে চাইতাম, ওর বাবার অনুমতি ছিল না যাওয়ার, এর জন্য আমরা বের হইতে পারি নাই। আমরা ঘরে টিভি দেখতাম আর বসে স্লোগান দিতাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সেই রক্তের বন্যায় যে আমার সন্তানের রক্ত শরীর হবে, এটা তো আমি তখন জানতাম না রে ভাই। আমার বাবার অনুমতি ছিল না, আমরা বেরোইতে পারি নাই। পরে 5 তারিখ 4 তারিখ যখন লং মার্চ টু ঢাকার ডাক দিল, বলল যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন, তখন আমরা মা ছেলে বলা বলি করতেছিলাম। যেরকম সমন্বয়করা বলছে প্রতি পরিবার থেকে একজন হলেও আসতে, ঢাকার বাইরে যারা ছিল তারা তো আর সবাই পরিবার নিয়ে আসা সম্ভব না, তো একজন হইলেও যাইতে বলছে। তো আমার পরিবার থেকে সেই একজন হয়ে বেরিয়ে গেছে। আমার পরিবারের দায়িত্ব পালন করে গেছে দেশের জন্য। আমি কোনো আনন্দ পালন করতে পারি নাই ভাই। আমি তো ওই সংবাদটা শোনার আগে আমার সন্তানের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তখন আমার ঘরে কোনো স্বাধীনতার আন্দোলনের, স্বাধীনতার যে সুখ, যে বিজয় আনন্দ, এটা তো আমার ঘরে হয় নাই ভাই। আমার ঘরে তো শোকের কষ্ট। আমি তো আমার সন্তানটা হারাই ফেলছি, আমি কিভাবে আনন্দ করবো বলেন? যে সরকার নাকি নিরস্ত্র বাঙালির উপর, ছাত্র জনতার উপর, যে ছাত্র জনতা ভবিষ্যতের কর্ণধার, তাদের উপর গুলি চালাইতে বিন্দু পরিমাণ দ্বিধা বোধ করে না, সে সরকার তো কখনোই দেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। অবশ্যই পরিবর্তন আছে, মানুষের মধ্যে দেশপ্রেম জেগে উঠছে, সবাই একে অন্যের বিপদে পাশে দাঁড়াইতেছে। এটাই এই স্বপ্নটা বুকে লালন করেই তো আমাদের সন্তানরা শহীদ হয়েছে, তাই না? আমাদের সন্তানরা তো এই স্বৈরাচারী সরকারের থেকে, মানে স্বৈরাচারী এই জন্যই বলবো যে সে যে গণহত্যার হুকুমদাতা ছিল, এই জন্যই স্বৈরাচারী বলবো যে এটা কোনো স্বাধীন দেশের, স্বাধীন রাষ্ট্রে এটা হয় না। এটা আমার সন্তান লিখে গেছে ওর আশার খাতায়, যে আমাদের আমরা যে স্বাধীন দেশ হয়েও যে আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলাম, এটাও ভালো করে লিখে গেছে, বলে গেছে যে অন্যায়ের সাথে কখনো আপোষ করব না, তাতে মৃত্যু হোক। 4 তারিখ রাত্রবেলা 3টা পর্যন্ত আমার সাথে বসে বসে টিভি দেখলো। সেদিনও একবার বলে নাই যে সকালবেলা চলে যাবে, সেদিনও বলে নাই। আমি 5টা পর্যন্ত খবর দেখে আমি শুই, একটু লেট করে ঘুম থেকে উঠি 11টা 12টার দিকে। মুখটা ধুই আর ওর মা বলে আনাস মিছিলে গেছে, একটা চিঠি লিখে গেছে। তা আমি আর নিজেকে তখন আর কন্ট্রোল রাখতে পারি নাই। চিঠিটার পড়ার সাহস আমার শক্তি হয় নাই। চিঠিটা আমি ওয়ার্ডরোবের উপরে আল্লাহর
বন্ধু মোহাম্মদের নামের কাছে রাখলাম আর বললাম যে আল্লাহ হেফাজত করবে আমার বাবারে। বলে আমিও গোসল করলাম যে আমি কাপুরুষের মতো কেন বসে থাকবো, যে প্রতিদিন বাবা যাইতে চাইছে আমি নিয়ে যাই নাই, আজকে একাই চলে গেছে। আমিও ঘর থেকে বের হইলাম কিন্তু আমি যাইতে পারি না, এর মধ্যেই ওর মার ননিষ্ঠ ফোন আসতেছে, হাসপাতাল যাইতে হবে, আমার বাচ্চাটার অবস্থা অনেক খারাপ। আমাকেও ফোন দিছে ওই ছেলেরা, পরে আমি ফোন রিসিভ করি না, পরে আমি তাদের ফোন দিলাম, জিজ্ঞেস করলাম যে আমার বাচ্চার কি অবস্থা। বললো যে ওর অবস্থা খুব খারাপ, ওর অবস্থা খুব খারাপ, আপনারা ইমার্জেন্সি এখন হাসপাতালে আসেন। তা বললাম যে আমার বাচ্চাটার কি গুলি করে মেরে ফেলছে? বলছে না, তোর শ্বাসকষ্ট ছিল, আমরা মনে করছি যে টিয়ারশেল গ্যাসের ওর সমস্যা হয়েছে। যে হাসপাতালে গিয়ে দেখি যে স্ট্রেচারে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে হাটে আমার কানটা দিলাম বুকটার মধ্যে দিয়ে, দেখে এখানে গুলি করছে, যেখানে হার্টবিট আছে কিনা দেখি নাই, পালস ধরে দেখি পালসও নাই, রক্ত বের হইতেছে নাক দিয়ে মুখ দিয়ে, রক্তে ভরে গেছে, যেখানে মারছে সেখানেও রক্তে ভরে গেছে, সেখানেও রক্তে ভরে গেছে। আমরা এলাকায় নিয়ে আসছি, রাস্তা ভরা রক্ত পড়তে পড়তে আসছে, বাড়ির নিচে ওকে রাখছি, সেখানেও রক্তে ভরে গেছে। এলাকায় ওকে নিয়ে মিছিল করছে, সেখানেও রক্তে ভরে গেছে। ওরে কবরে আমি নামাইছি নিজ হাতে, আমি ওকে দাফন কবরে শুয়াইছি নিজেই, সব বাস চাটাই নিজেই আমি দিছি ওকে। আমি আরও একই সমান লম্বা ছিলাম, প্রত্যেক ঈদে একরকম জামা একরকম পাঞ্জাবি, আমি, আনাস, ওর মামা, ওর নানা একরকম 4টা পাঞ্জাবি কিনতাম, এবং ওর ছোট ভাইও। তোর সব কাপড় চোপড় যেহেতু নাই, দেশের জন্য জীবন দিয়ে গেছে, যে ভাইগুলা যেন মরে না যায়, তাদের তো ঘর বাড়ি বন্যায় নিয়ে গেছে, ওর কাপড়গুলো আমি ওখানে দিছি, যেন ওরা সব নতুন নতুন কাপড়গুলা ইস্ত্রি করা সব এইভাবে দিয়ে দিছি, যে ওরা পরে যেন ওর জন্য দোয়া করে। শুধু এই পাঞ্জাবিটাই আছে, আর একটা পাঞ্জাবি মনে হয় আছে, ওর গায়ের পাঞ্জাবি এটা। ওরা তো ওদের মারতে চায় নাই, ওদের হাতে কোনো পিস্তল নাই, চাপাটি নাই, কিচ্ছু নাই, ওদের হাতে একটা লাঠি বা একটা ইটা, এর চাইতে তার বেশি কিছু নাই আত্মরক্ষা করার জন্য। আর ওরা বাইরে থেকে বিদেশি অস্ত্র নিয়ে আইসা কিভাবে গুলি করছে, কিভাবে গ্যাস মারছে, আবার ড্রোন দিয়ে দেখে যে কোথায় কোথায় আন্দোলনকারীরা, ড্রোন দিয়ে দেখে আইসা ওরা অ্যাটাক করে, বৈশা বৈশা গুলি করে। আমার শেষের ছেলেটার শেষের এখানের 2টা লাইন, ওর চিঠিটা লিখে যাও, শেষ চিঠির। আর এখানের একটা লাইন, যে হোক তাতে মৃত্যু, স্লোগান হবে একটাই, আমাদের দেশ আমাদের অহংকার, অন্যের সাথে আপোষ করব না। আর এখানে লিখে গেছে, আমি যদি বেঁচে না ফিরি কষ্ট পেও না, গর্বিত হয়েও, জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। তো দেশের জন্য ওর জীবনটা উৎসর্গ করছে, এটা তো গর্বের বিষয়। কিন্তু আমরা তো এইভাবে চাইনি যে আমার সন্তানটাকে হারিয়ে আমরা গর্ববোধ করব, এটা কোনো বাবা মা চায় না।